আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি, আমার দ্বারা কেউ ক্ষতি হয়নি, কিন্তু জীবনে ভাবতেও পারিনি যে আমার লাইফটা যে ঠিক এরকম হয়ে যাবে। আমার মনে হয় আমি সবকিছু ছেড়ে আমি অনেক একা হয়ে যাই। 2015 সালে আমার বাবা মা আমাকে বিয়ে দেয়, পারিবারিকভাবে বিয়ে দেয়। তো যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে সেই ছেলেকে আমি কখনো দেখিনি। তো আমার হাজব্যান্ড সৌদি আরবে থাকতো, তো আমাদের মোবাইল ফোনের মধ্যে বিয়ে হয়। তারপর ওই 1 বছর পর বাড়িতে ছুটিতে আসছে, আসার পর আমাকে আবার পারিবারিকভাবে অনুষ্ঠান করে ওদের বাড়িতে উঠাই দেওয়া হয়েছে। তো ওটাই দেওয়ার পরে আমার হাজব্যান্ড আমাদের যেদিন বিয়ে হয়েছে, বিয়ের বাসর রাত্রে ওই দিন আমাকে বলে যে দেখো আমি তোমাকে কিছু বলতে চাই। তখন বললাম যে আমার তো বিয়ে হয়েছে প্রায় অনেক দিনই হয়েছে, আপনি তো অনেক কিছু বলছেন, এখন আর নতুন করে কি বলার আছে। তখন বলে যে না, আমি একটা কথা তোমার কাছে লুকাইছি। তো কোন কথাটা? দেখো আমার না বিয়েতে না ইচ্ছে ছিল না, আমার সম্মতি ছিল না, আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তা আমি আমার বাবা মাকে বলছি সেই সম্পর্কের কথা, কিন্তু কোনোরা মানতে রাজি না, করাবে না। তো তারপরও বাবা মার কথা মুখের দিক তাকিয়ে বাবা মা বললো যে আমরা যে মেয়েকে পছন্দ করছি সেই মেয়েকে তোমার বিয়ে করতে হবে। তারপর ঠিক আছে আমি বিয়ে করলাম, কিন্তু আজকে তুমি আমাকে একটা কাজ করে দিবা। তখন আমি বললাম যে কি কাজ করব বলেন। তখন বললো যে দেখো তুমি ওই মেয়েটার সাথে কথা বলো, কথা বলে বলো যে আমাদের যে বিয়েটা হয়েছে আমারও ইচ্ছে ছিল না আর আমার হাজব্যান্ডেরও ইচ্ছে ছিল না, তো আপনি ওনাকে দোষারোপ করবেন না, ওনার কোনো দোষ নেই। মানে এটা আমি বলতাম মেয়েটার কাছে। উনি যখন কথাটা বলছে আমার যে কত কষ্ট হয়েছে যে একটা মেয়ে এই কথাটা যখন তার হাজবেন্ড বলে, প্রত্যেকটা মেয়ের তো একটা স্বপ্ন থাকে যে একদিন বিয়ে হবে, তার স্বামী হবে, সুন্দর একটা সংসার হবে। আমি মনে করছি যে ওই দিনে আমার সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, যে আমার বাবা মা কি করলো। আমি আমি কি বলবো কিছু বুঝতে পারতেছি না। তারপর উনি বল আমাকে এটা বলার জন্যে যে আমি কিছুদিন পর, নতুন তো বিয়ে হয়েছে, আমি কিছুদিন পর বলে কোনো না কোনো একটা বাহানা করে খুঁজে বের হয়ে চলে যাব, ডিভোর্স দিয়ে দিবেন, এটা বলতে বলছে আপনাকে? হ্যাঁ মানে প্রেমিকাকে? হ্যাঁ প্রেমিকাকে, দোষটা আমার উপরে নিতে বলতেছে। তো আমি যেখানে কোনো দোষী করিনি সেটা নাকি আমি আমার উপরে নিব যে আমি চলে যাব একটা কোনো না কোনো বাহানা করে। তখন আমি বলি যে না আমি কিছু বলতেছি না, আমি যে কথা বলতে পারবো না। তখন উনি আমার সাথে একটু রাগারাগি করলো, করার পর হচ্ছে বের হয়ে চলে গেছে। যে ওই দিনকে রাতটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা সর্বশ্রেষ্ঠ একটা ভালো একটা রাত, যে প্রত্যেকটা মানুষই চায় যে এরকম আসবে, তার জীবনে নতুন করে শুরু করবে তার লাইফটাকে। কিন্তু কি হলো, রাগ করে অভিমান করে চলে গেছে। তারপর আমার কাছে আর আসেনি। এই ঘটনা আপনি আপনার পরিবারকে জানিয়েছিলেন? আমি পরিবারকে পরে জানাইছি, যখন 5-6 দিন হয়ে গেছে নতুন বিয়ে করার অবস্থা। কিভাবে বলবো, যদি এই কথাটা বলি তাহলে আমার আব্বু আম্মু অনেক কষ্ট পাবে, মান সম্মান যাবে, যেহেতু আমার বাবার বড় মেয়ে আমি। তারপর হচ্ছে আমার হাজবেন্ড 4-5 দিন যাওয়ার পরে আমাকে বলে তুমি এ ব্যাপারে কারোর কাছে কিছু বলো না। আমি বলি যে না। তখন আমাকে সে কথায় কথায় খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার 5-6 দিনের ভিতরই। আপনাদের স্বামী স্ত্রী হিসাবে যে না, এটা হয়েছি না, মানে সে আপনার কাছেই আসে না? না আসে না, কিন্তু সবাই তো জানে যে আমরা ভালোই। বাইরে থেকে ব্যাপারগুলো কেউ বুঝতে পারছে না, বুঝতে পারতেছে না। এক বিছানায় থাকতেন? হ্যাঁ, একই বিছানায় থাকতাম কিন্তু আলাদাভাবে। আর ওটাই নেওয়ার প্রায় 7-8 দিন পরে তখন আমি বলি যে দেখেন আপনি কেন এটা করতেছেন আমার সাথে। তখন একদিন আমাকে অনেক মারছে, কোনো দোষ করলো আমাকে দোষ না করলো আমাকে সে এত মারছে, মারার পরে আমার ঠুটকাই তো বেরিয়ে গেছে। পরে আমি আমার শাশুড়িরে বলি যে আপনার ছেলে আপনারা কেন আমার জীবনটা নষ্ট করছেন, আমি কি ক্ষতি করছি। তখন বলে যে কেন। তখন বললাম যে ও আমাকে এত পরিমাণ আপনার ছেলে তো অন্য একটা মেয়েকে পছন্দ করতো, তো কেন আমার লাইফটা নষ্ট করছেন। এটা বলার পরে আমার শ্বশুর ওকে ডাকে নিয়ে আসলো। আনার পরে বলতেছে যে তুমি ওর সাথে কেন খারাপ ব্যবহার করছো। তো বলার পর আমার শ্বশুর ওরা 2-3টা দিছে। তো দেওয়ার পর প্রায় 4-5 দিনও আমার সাথে ভালোভাবে কথা বলতেছে, ভালোভাবে চলতেছে, মানে হাসি খুশি ভাবে চলতেছে। তো চলতেছে, আমি তো ভাবছি আমার হাজবেন্ড হয়তো ভালো হয়ে গেছে, আর আমি তো এরকম ভাবে চলি যাতে আমার কোনো ইয়ে না করতে পারে। তারপর শ্বশুর শাশুড়ির সাথে কেমন ছিলেন? শ্বশুর শাশুড়ির সাথে ভালো, আমি মিথ্যে কথা বলবো না, আমার শাশুড়িটা অনেক ভালো ছিল, আমার শ্বশুরও অনেক ভালো ছিল, আমারও অনেক আদর যত্ন করতাম। কিন্তু তারপরও একবার কি হইলো, 4-5 দিন পরে সে আমাকে আবার আগের মতো শুরু করছে, কথায় কথায় মারে। তখন আমার আম্মু আসছে, বাড়িতে গেছে বেড়াইতে আমার শ্বশুর বাড়ি। তো সে শুধু 1 গ্লাস একটা পানিটা দিতে দেরি হয়েছে, তার জন্য সে আমার মায়ের সামনে আমার অনেক মায়ের সামনে লাথি দিয়ে আমারে ফেলাই দিছে। তখন আমার আম্মু চোখে দেখছে, বলার পরে আমার আম্মু বলে যে কথাগুলো আমি অন্য মানুষদের শুনছি,
আশেপাশে মানুষ আমাকে বলছে যে আপনার মেয়ের না অনেক মারে, কিন্তু তোমারও যখন জিজ্ঞাসা করছে তুমি তো কোনোদিন আমাকে স্বীকার করো নাই যে মা আমাকে মারে, কেন স্বীকার করো নাই? আমার আম্মু বলে, তখন আমি বলছি বা মেয়েদের জীবনে তো বিয়ে একবারই হয়। আমি বলতে চাইনি, আমার আম্মুরা বলেনি, কোনো ভাবি বলেনি। তখন বলে যে আমি আর এক মুহূর্ত একদিনও মেয়ের রাখবো না, কারণ আমার মেয়ে আমি রাখবো না। তারপর আমাকে ভালোভাবে ঠিক আছে আমার আম্মু নিয়ে আসলো আমাদের বাড়িতে। নিয়ে আসার পরে আমার হাজবেন্ড আমার সাথে ফোনে যোগাযোগ করে না, আমার সাথে কথা বলে না। আপনাকে উঠে নিয়ে আর কয়দিন পর আপনার মা যে নিয়ে আসলো আপনাকে? আর 10-15 দিন হবে। তো আসার পরে যখন আমি বাড়ি থেকে পরে ফোন দিই না, তখন দিয়ে আমার শাশুড়িও ফোন ধরতে চায় না, আমার শ্বশুরও ফোন ধরে না। তখন আমার আম্মু বলে কি তোরে খাওয়াবো না, মানে ভেঙে ফেলবো এটা। মানে আপনার মা বলছিল ডিভোর্স দিয়ে দিতে, সম্পর্কটা রাখার দরকার নেই। তখন আমি বলি যে না, আমি এটা করবো না, কারণ সবাই আমার কত খারাপ বলবে, আমার পক্ষে সম্ভব না, আমি দেখি কি করা যায়। তো হঠাৎ করে একদিন, আমার প্রায় 1 মাস হয়ে গেল, হঠাৎ করে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি। আমি তো বুঝতে পারিনি যে আসলে আমি প্রেগনেন্ট। তো আপনার সাথে নাকি সে থাকতো না? ওই যে 5-6 দিন পরে ঠিক হয়ে গেল না, তখন আমি তো ভাবছি আমার হাজবেন্ড ভালো হয়ে গেছে। ওটা আমি অনেক কান্না করতেছি যে আমি কি করব, সবাই শুধু বলে যে বাচ্চাটা নষ্ট করে ফেলো। তারপর বারবার ওকে আমি ফোন দিতে চেষ্টা করি। আমার আম্মু আমাকে বলে যে মা এখনো কেউ জানে না তুই এটা নষ্ট করে ফেল। আমি কি না করবো না, কারণ আমি তো এটা অবৈধ না, কেন করব। তারপর আমি যোগাযোগ করতে চাই, যোগাযোগ করছে যে দেখো আমার তখন বাচ্চা বেবি হবে, আমি চাই না, তুমি করছো সমস্যা নাই, তারপরেও আমি তোমার কাছে যাব। আমি তখন 7 মাসে প্রেগনেন্ট। আমার আব্বা আম্মা আমাকে দিবে না, আমার বাবা আমাকে দিবে না, আমি লুকায়ে চলে গেছি। আমি একা একা লুকায়ে চলে গেছি যে আমি যেহেতু প্রেগনেন্ট, আমার বেবি হবে, ওনারা বলুক, আমি চাই না যে আমার সন্তানটা বাবা হারা হোক, এতিম হোক। তারপর আমি চলে গেছি। আমি যে চলে গেলাম এটাই মনে সবচেয়ে বড় ভুল করছি, বাবা আমার মন থেকে উঠে গেছি। তারপর যখন চলে গেছি, চলে যাওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে যাওয়ার পরে 3-4 দিন ভালো ছিল, এরপর থেকে আবার আমাকে শুরু করছে, আমাকে কথায় কথায় মারে, এই প্রেগনেন্ট অবস্থায় মারে। আমার আম্মা মানে অনেক কান্না করি, আমার আম্মা আমাকে বলে আমার মেয়ে নাই, আমার মেয়ে মারা গেছে। কথা বলতে চাই না যে আমি লুকাইয়া চলে গেছে, আমার গার্জিয়ানের আশাও করে নাই, সেই মেয়ের আমার দরকার নেই। আমরা যদি দিতাম তাহলে তো পারিবারিক ভাবে সবার সাথে মিলে যেভাবে ভালো হতো সেভাবে দিতাম, তুমি কেন চলে গেছো, আম্মু বলে। তারপর যখন আমি আম্মুরে বললাম তুমি আসো আম্মু আসো, অনেক কান্না করি। তারপর আমার আম্মা রাগ অভিমান ভাঙে তারপর গেছে আমার বাসায়। যাওয়ার ওই দিনও আমার হাজবেন্ড ওর ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তো ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, এই ঝগড়ার জাতটা আমার সাথে মিটাইছে। আমার মার সামনে এগুলা করে, আমার পেটের মধ্যে আবার দিছি, তখন সাথে সাথে আমি জ্ঞান হারাই ফেলছি। আর পরে যে কি হয়েছে আমি তো বলতেই পারবো না। পরে সবাই আমাকে নিয়ে হসপিটালে গেছে, যাওয়ার পরে দেখে যে আমার অবস্থা অনেক সিরিয়াস। তারপর দেখার পরে বলতেছে যে আমার মুখ টুক ফুলে গেছে, শরীর ফুলে গেছে, আমার পেটও ফুলে গেছে। তখন সবাই বলতেছে যে মেয়েটা তো মারা যাবে। তারপর আমার আম্মু বলতেছে যে আমি আর রাখবো না। পরের দিন আমার আম্মু আমাকে বাড়িতে নিয়ে আসছে, এই যে আমি চলে আসছি, পরে আমি আর যাইনি। তখন আমার আম্মু চেঞ্জ হয়ে গেছে। তখন আমার আম্মু বলে কি যে এমন যে বাচ্চাটা নিয়ে আসছিস, বাচ্চাটারে কি করবো, আমি তো তোর আগে বলছিলাম তুই শুনুস নাই। তারপর আমার বাবা তো বিদেশে থাকতো, আমার বাবার কথা বললে আমি নিজে ডিভোর্স দিয়ে দিছি। তারপর আমার বেবিটা হয়েছে আমার বাবার বাড়িতে। হওয়ার পরে আমার বাবার বাড়িতে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। বাবার বাড়িতে কোথায় কোথায় মা খারাপ ব্যবহার করে, তোর অনেক টাকা ভাঙে বিয়ে দিছি, তোর এটা দিছি, তোর ওইটা দিছি, তুই শ্বশুরবাড়ি থেকে চলে আসছিস, এখন তুই তো আসছিস যাতে আবার একটা বাচ্চাও নিয়ে এসেছিস, দুইটা আমরা কিভাবে কি করব এগুলি নিয়ে। আপনার বাবার তো আর্থিক অবস্থা বেশ ভালোই। তারপর আমার সাথে এরকম শুরু করে। তারপর আমি সারাদিন বাবার বাড়িতে বাদির মতো কাজ করতাম, শুধু আমার বাচ্চাটার দিক তাকাই। আমি সকাল বিকাল সব সময় সব কাজ করতাম যাতে আমার সবার মন যাতে ভালো লাগে, ভালো থাকে। কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই বোন। আপনি কি বড় ছিলেন? সবাই আপনাকে কথা শোনাইতো? সবাই অনেক বাজে বাজে কথা বলতো। আমার আম্মু এমনও বলতো তুই মরতে পারিস না, তুই করে খাস কিভাবে। আমার অনেক ইচ্ছে হইতো আমি বের হয়ে যাই, একটা মেয়ে মানুষ একটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো আমি। এই চিন্তা করে আমি থাকার পর আমার অনেক কিছু মন চাইলেও খাইতে পারতাম না, অনেক কিছু পড়তে মন চাইলে পড়তে পারতাম না। তারপরে কোনোদিন ওনাদের কাছে আমি বলিনি, আমাকে যেভাবে রাখতো সেভাবেই থাকতাম। তারপর যখন নাকি হঠাৎ করে 3 বছর হয়ে গেল, আমার বাবা হঠাৎ করে মারা গেছে। তো মারা যাওয়ার পরে হচ্ছে এই ফ্যামিলির জন্য, ভাইটা ছোট, আমার বোনটা মাত্র বিয়ে দিছি, বড় সন্তান, আমি কি করব।
তারপরে ছোট বাচ্চাটাকে রেখে আমি জব করা শুরু করছি। যখন জব করা শুরু করছি, প্রায় জব করতেছি আজকে 5 থেকে 6 বছর, পুরো পরিবার আমি চালাইছি। ওনারা এত অত্যাচার করছে। তারপর আমাকে বলতো বিয়ে করার কথা, সবাই বলে তুই কি বিয়ে করবি না, তোর লাইফ কেমনে যাবে, বাড়িতে গেলে বলতো। আমি বলতাম যে না, আমি বিয়ে করলে আমার ছেলেটা কি কোথায় হবে। থেকে জব করেন? ঢাকাতে? নারায়ণগঞ্জ থেকে জব করেন। আর বাচ্চাটা কোথায় থাকে? বাচ্চাটা আমার আম্মুর কাছে থাকতো। পুরো ফ্যামিলির খরচ, পরিবারের খরচ আপনি চালাতেন? সবটাই আমি তখন চালাইতাম। আপনার মা কিছু বলতো না আপনাকে? তখনও বলতো কথায় শুধু বলতো, তোমার জন্য সব শেষ, তোমার তাহলে টাকা পয়সা ভাঙতে ভাঙতে আমাদের জীবনটাই শেষ, তোমাকে অনেক টাকাতে বিয়ে দিছে, আমি যে এত কিছু করতেছি তারপরও এটাই বলে শুধু। কর্ম করে তাদেরকে খাওয়াচ্ছেন, তারপরও আপনাকে এইসব কথা আমার শোনাতো? সবগুলো এসব কথা শোনাইতো। আমি তারপরও সংসারটা চালাইতাম। আমার কি একটা জিনিস কষ্ট হয় কি জানেন, আমার জানা সত্ত্বে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি, মিথ্যা বলিনি, আমার দ্বারা কেউ ক্ষতি হয়নি। কিন্তু আমার এমন একটা পর্যায়ে আছি আমি, যে জায়গায় আমার মা, আমার ভাই বোন, আমার সবাই, মানে কেউ আমার পাশে নাই। মানে আমি একা হয়ে গেছি। আমার ভালো লাগে না যে আমি কাদের জন্য এতদিন কি করলাম। আমি একটা মেয়ে হয়ে যতটুকু দরকার আমি তো করছি। আমি তো একটা ছেলে না, আমি একটা পুরুষ হয়ে যা করার দরকার প্রয়োজন আমি তাই করছি। তারপরে কোনোদিন মার মন পাইনি আমি। মা কোনোদিন আমার মুখের দিক তাকে একবারও বুঝে না আমার কষ্টটা। আমার তখন অনেক কষ্ট হয়, কারণ পৃথিবীতে অন্য কেউ বুঝুক আর না বুঝুক, একটা মা তো তোর সন্তানের মুখের দিক তাকিয়ে বুঝতে পারে, কিন্তু কখনো না। আমার সারাক্ষণ আমার শুধু মানসিক যন্ত্রণা, মানসিক চাপেই রাখে যে আমি তো একটা মানুষ, আমার যে কষ্ট হয় সেটা কখনো আমার মা বুঝে না, কোনোভাবেই ওনাকে বোঝাইতে পারি না। আমার মনে হয় আমি সবকিছু ছেড়ে আমি অনেক একা হয়ে যাই। আমার ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আমি যে একটা মানসিক রোগী হয়ে গেছি। আমার মন চাই সারাদিন আমি সারাদিন অন্ধকার একটা রুমে বসে থাকি, কেউ সাথে কথা না বলি। আমার কিচ্ছু ভালো লাগে না, কারণ আমি জীবনে ভাবতেও পারিনি যে আমার লাইফটা যে ঠিক এরকম হয়ে যাবে। আমি যে আমার নিজের মানুষগুলো থেকেও এতটুকু আঘাত পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি।